আগের দিনের ভিডিওতে আমরা পড়েছিলাম যে কোষের মধ্যে ঠিক কি কি আছে তার একটা ধারণা আমরা ছবি এঁকে করেছিলাম। আর আজকে সেই কোষের অংশগুলোরই কাজ কি, অর্থাৎ তারা মিলে কিভাবে কোষটাকে চালায় তার একটা সামগ্রিক ধারণা করে নেব ডিটেলে ঢোকার আগে। তাহলে চলো আর দেরি না করে কোষকে দেশের সাথে তুলনা করে সেই কনসেপ্টটাই শক্ত করে নিই। তো চলো, তো এখন ঘটনা হচ্ছে যে দেশ সম্বন্ধে জানতে গেলে আগে তো দেশ কিভাবে চলে বা দেশের কি কি দরকার, মানে আমরা কি করতে চাইছি, দেশের সঙ্গে কোষের তুলনা করতে চাইছি। তাহলে দেশের সম্বন্ধে যদি আগে মিনিমাম নলেজ না থাকে তাহলে তো কোষের সঙ্গে তাকে তুলনা করতে পারবো না। তাহলে প্রথম কথা হচ্ছে দেশ মানে কি, এটা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, তো দেখো দেশ মানে বেসিক্যালি কি একটা ভূখণ্ড, মানে একটা বিস্তীর্ণ ভূখণ্ড, সেটাকেই কি দেশ বলা যায়? অ্যাকচুয়ালি বলা যায় না। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় দেশ বলতে কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চল, হ্যাঁ, যেটা কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি যে তার একটা কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো মানে ধরো একটা বাউন্ডারি থাকবে প্রথম বৈশিষ্ট্য, আর বাকি বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্য নিয়ে যদি কোনো ভূখণ্ড থাকে তবে তাকে বলা হয় দেশ। কথাটা বোঝা গেল? হয়তো আমরা একটু বায়োলজিতে রাষ্ট্রবিজ্ঞান ঢোকাচ্ছি, বাট ভালোই তো, একে মানে অন্যরকম সাবজেক্টগুলোকে মিশিয়ে দিলে তো মজা আরও বাড়ে, তাই না? রিলেট করতে পারলেই তো মজা। তাহলে সেই জন্যই বললাম যে দেশের সম্বন্ধে চলো আগে জেনে নিই। একটা ভূখণ্ড মানে দেশ নয়। তো দেশ মানে কি? দেশ মানে হচ্ছে বেসিক্যালি 7টা বৈশিষ্ট্যের সমাহার। তুমি বলবে আরে তারা দাদা এসব রঙিন ছবি টবি এনেছে, হ্যাঁ কি বৈশিষ্ট্যের কথা দাদা বলছে, চলো দেখে নিই এক এক করে। বেসিক্যালি আমি কি বললাম, দেশ মানে হচ্ছে 7টা বৈশিষ্ট্যের সমাহার। তো দাদা কি কি বৈশিষ্ট্যের কথা তুমি বলছো? বেসিক্যালি দেখো বাবা, একটা তো তোমাকে গল্পে গল্পে বলেই দিলাম যে প্রথম হচ্ছে একটা দেশের কাছে একটা বাউন্ডারি থাকে। আরে বাবা, ভূখণ্ডটা কতটা, মানে একটা দেশের কতটা আয়তন, একটা দেশ কতটা অঞ্চল জুড়ে বিস্তৃত পৃথিবীর বুকে, সেটা তো জানতে হবে। তাহলে সেরকমই একটা দেশের প্রথম থাকে বাউন্ডারি, তাই না? তাহলে আমরা বাউন্ডারি লিখি, প্রবলেম তো কিছু নেই, ঠিক আছে? আমরা কি লিখছি না, একটা দেশের প্রথম থাকবে হচ্ছে একটা বাউন্ডারি, ওকে। এবং এই বাউন্ডারিটা দেখো আমাদের দেশের ক্ষেত্রে এইটাকেই সেই ফেন্সিং করা আছে। আমাদের দেশের চারপাশে কারা কারা আছে? নেপাল আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, তাই না? এবং পাকিস্তানের সঙ্গে আমাদের ঝামেলা তো বাউন্ডারি নিয়েই, বা ঝামেলাটা হয়ও বাউন্ডারিতে, তাই না? তাহলে দেশের প্রথম যেটা ক্যারেক্টারিস্টিক, যেটা আগেও বললাম, বাউন্ডারি। দ্বিতীয় কথা হচ্ছে বাউন্ডারি তো বুঝলাম, কিন্তু দেশকে হতে হবে একটা স্বাধীন অঞ্চল। তুই বলবে স্বাধীন অঞ্চল মানে ইংরেজরা যদি না থাকে বা কেউ উপনিবেশ না করে তাকে কি স্বাধীন বলে? ওয়েল ঠিক তাই নয়। স্বাধীন বলতে তো ওটা বোঝাই, তার সঙ্গে স্বাধীনের মানে এটাও, যার মানে হচ্ছে স্বনির্ভর, অর্থাৎ দেশ কিছু না কিছু তৈরি করবে। যেমন বাংলাদেশে কি তৈরি হয়? ভারতে তো প্রচুর কিছু তৈরি হয়, কিন্তু বাংলাদেশে মসলিন কাপড় তৈরি হয়। তার মানে বাংলাদেশ চলে, মানুষের হাতে টাকা আসে, অর্থনীতিটা চাঙ্গা হয়, বা অর্থনীতিটা দাঁড়িয়েই থাকে তারা যে প্রোডাক্টটা তৈরি করে তার ওপর। তাহলে সেরকমই এখানেও যদি একটা দেশকে আমরা কল্পনা করছি, সেই দেশেরও একটা প্রোডাকশন থাকবে, সেই দেশ কিছু না কিছু তৈরি করবে। যেমন ভারত বহু কিছু তৈরি করে। সিম্পল পশ্চিমবঙ্গই কি তৈরি করে? প্রচুর ধান টান তৈরি করে, পাট তৈরি করে, পাট শিল্প। তাহলে যে কোনো দেশকে স্বনির্ভর হতে গেলে তাকে কিছু তৈরি করতে হবে, আমরা বুঝতে পারছি। তাহলে এই দেশেও তৈরি করতে হবে। তাহলে দেখো, এই দেখো সোনার ফসল ফলানোর কি না কৃষিক্ষেত্র। তাহলে এই কৃষিক্ষেত্রেও তো জিনিসপত্র তৈরি হয়। তাহলে একটা দেশের কৃষিক্ষেত্র দরকার, কারণ তার কি বললাম, স্বনির্ভরতা বা স্বাধীনতা দরকার। তাহলে কৃষিক্ষেত্রে কি হয়? কৃষিক্ষেত্রে আমাদের বহু শস্য তৈরি হয়, তাই না? ফসল ফলে, সোনার ফসল ফলে। আর শুধুমাত্র তো কৃষিক্ষেত্রে যা কিছু তৈরি হয় তাই আমরা রপ্তানি করি না, আমরা তার সঙ্গে বিভিন্ন প্রোডাক্ট, তাই না? যেমন চায়নাতে আমরা জানি অটোমোবাইল ইন্ডাস্ট্রি খুব ভালো, কারখানায় তৈরি হয়। হ্যাঁ, আমাদের দেশেও তো আমাদের প্রচুর কোম্পানি আছে, ভারতীয় কোম্পানি, যারা বিভিন্ন জিনিস তৈরি করে। তার মানে তৈরি ইন দ্য সেন্স, বা আমরা এটাকে এক কথায় কি বলতে পারি বাবা, উৎপাদন কেন্দ্র। এই উৎপাদন কেন্দ্রকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কৃষিক্ষেত্র আর একটা হচ্ছে কলকারখানা, তাই না? যেখানে কোনো প্রোডাক্ট তৈরি হয়, ওকে। তাহলে এইটা বোঝা গেল। এবার বলছে দেশ তো স্বনির্ভর হলো, দেশের একটা বাউন্ডারিও আছে, দেশকে সুরক্ষা দিতে হবে তো, নাহলে তো যে কেউ এসে দেশে মানে ধ্বংস করে দিয়ে চলে যাবে, যেটা ইংরেজরা এককালে করেছে। বা ভারতবর্ষের ইতিহাস দেখলে খুন পাঠান মোগল, মানে হাজার হাজার বছর ধরে তারাই কিন্তু আমাদের দেশের ওপর ছড়ি ঘুরিয়েছে, আমাদের দেশের সমস্ত সোনা দানা সব নিয়েও গেছে, আর আমাদেরকে শোষণ আর শাসন দুটোই করেছে। তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদেরও একটা নিশ্চয়ই সেনাবাহিনী আছে, যেটা ভারতের এই মুহূর্তে আছে বলেই ভারতের দিকে কেউ তাকায় না। তাহলে সেরকমই আমাদের এই সেনাবাহিনীটা
কি হবে না আমাদের এই সেনাবাহিনীটা এখানে আমরা দেখো লিখে দিয়েছি, তাই না? এই দেখো এনাকে চিনতে পারছো? দেখো তো, সেনাবাহিনীর গল্পই যখন বলছি, আমাদের এনএসএ অজিত দোভাল, তাই না, যার জন্য ভারত খুব সুরক্ষিত আজকে। তাহলে যাই হোক, তো ঘটনা হচ্ছে তাহলে সেনাবাহিনী চাই একটা দেশের, এটা তো বোঝাই গেল দাদা। হ্যাঁ, সেনাবাহিনী চাই, নালে যে কেউ যখন খুশি ঢুকে পড়বে, তাহলে এটাও প্রতিরক্ষা হলো। দ্বিতীয় কথা হচ্ছে দাদা, সবই ঠিক আছে, কিন্তু দেশে যদি ইলেকট্রিসিটি না থাকে, গ্রামে গ্রামে যদি ইলেকট্রিসিটি না পৌঁছয়, আলো যদি না জ্বলে, তাহলে সভ্যতা তো এগোবে না। তাহলে দেশটাকে তো আধুনিক হতে হবে। আমরা তো কেউ ইথিওপিয়া বা ওই রকম দেশের পরিকল্পনা করছি না এখানে, আমরা তো ভারতের মতো উন্নত দেশের কথা বলছি। তাহলে স্বাভাবিকভাবেই এই দেখো ছবিটা কিসের, এটা তাপ বিদ্যুৎ কেন্দ্র। কিসের ছবি? তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই তাপ বিদ্যুৎ কেন্দ্রে কি হয়? তাপবিদ্যুৎ কেন্দ্রে ইলেকট্রিক তৈরি হয়, ইলেকট্রিসিটি তৈরি হয়, যার জন্য সমস্ত জায়গায় আলো জ্বলে। ওকে, তা দেখো এটাও দেশের একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট। তারপরে হচ্ছে দেখো, এই যে এত উৎপাদন কেন্দ্রে খাবার তৈরি হচ্ছে, কিছুটা রপ্তানি হবে, তবেই তো অর্থনীতি আসবে রে বাবা। হ্যাঁ, আমরা চা রপ্তানি করি, হ্যাঁ আমরা মাংস রপ্তানি করি, অনেক কিছু ভারত রপ্তানি করে। যাই হোক, তো এখন এরমও তো হতে পারে যে যত রপ্তানি করছি, হ্যাঁ, তার কিছুটা তো আমাদের নিজের জন্য সরিয়ে রাখতে হবে। মানে কথাটা বোঝো, দেশে একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্য লাগে, বাকিটা আমরা রপ্তানি করি, কিন্তু শুধুই বাকিটা রপ্তানি করি বললে ভুল হবে, তার কিছুটা পার্ট আমরা বাঁচিয়েও রাখি ওই আমাদের উৎপাদিত বস্তুর মধ্যে থেকে, যাতে যখন খরা হবে, দুর্ভিক্ষ হবে, হ্যাঁ, তখন আমরা সেই খাবারটা মানে অনায়াসে পেতে পারি। তাহলে তার জন্য আমাদের কাছে কি থাকবে? তার জন্য আমাদের কাছে সঞ্চয় ভান্ডার থাকবে। হ্যাঁ, তুই মনে মনে ভাবছিস যে দাদা কি কি পড়াচ্ছে, দাদা পুরো একটা দেশের পরিকাঠামো পড়িয়ে দিচ্ছে। হ্যাঁ ভাই, যখন কোষের সঙ্গে এটা মেলাবো আরো মজা লাগবে। ওকে, তখন বুঝতে পারবি কোষ কি করে চলে। তো সঞ্চয় ভান্ডার লাগবে, ইয়েস। হ্যাঁ, আর কি? এখন ঘটনা হচ্ছে দাদা, সবই বুঝলাম, কিন্তু সেনাবাহিনী যুদ্ধ করার জন্য সেনাবাহিনীকে তো রাস্তা দিয়ে যেতে হবে। এই কলকারখানা, কৃষিক্ষেত্রে যেসব প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোকে তৈরি করে যদি আমাকে বাইরে রপ্তানি করতে হয়, তার জন্য উন্নত সড়ক ব্যবস্থা চাই। হ্যাঁ, এবং এই তাপবিদ্যুৎ কেন্দ্র যদি ইলেকট্রিকও পৌঁছতে হয়, তার জন্যও চাই সড়ক ব্যবস্থা। তাহলে আমাদের সুন্দর সড়ক চাই। তাহলে আমরা এখানে দেখ, মেট্রো সিটির পুরো একদম কলকাতাকে উপর থেকে দেখলে যেমন দেখায়, নিচে মেট্রো, উপরে ট্রেনের লাইন, বাসের লাইন, তাহলে এইটাকে কি বলবো? উন্নত পরিবহন ব্যবস্থা। বুঝতে পারছিস? একটা দেশ, একটা উন্নত দেশের ছবি তো তোর মাথায় গাঁথছি, যাতে কোষ কতটা উন্নত, কোষ কিভাবে কাজ করে সেটা বোঝা যায়। ফলে এইগুলো হচ্ছে একদম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট একটা দেশকে যদি চালাতে হয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, তার সব থেকে বড় ইম্পর্টেন্ট অংশ হচ্ছে তার নিয়ন্ত্রণ কেন্দ্র। আমাদের ভারতের নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায়? কোথায় ঠিক হয় ভারতে যে এক্স্যাক্টলি কতটা আমাদের দেশের অর্থ মানে খাদ্যের পেছনে যাবে, কতটা শিশু শিক্ষা, কতটা পড়াশোনা, কতটা ওষুধ। ইয়েস, ঠিকই ভাবছিস, আমাদের সংসদ দিল্লিতে যা অবস্থিত, তাই না? তো সেই দিল্লিতে অবস্থিত সংসদে এই যে পার্লামেন্টেরিয়ানরা বসে আছে দেখতে পাচ্ছিস, এই পার্লামেন্টেরিয়ানরাই তো আসলে ডিসাইড করে দেশটা কিভাবে চলবে, দেশটা কতটা উন্নত হবে, কতটা অবনতি হবে, তারাই ঠিক করে দেশটাকে কিভাবে রক্ষা করবে। অর্থাৎ এক্স্যাক্টলি এই বাউন্ডারিতে সৈন্যবাহিনীরা কতটা ফোর্সে যুদ্ধ করবে, সব ঠিক করে কিন্তু এই নিয়ন্ত্রণ কেন্দ্রটা। তাহলে অবশ্যই একটা নিয়ন্ত্রণ কেন্দ্র চাই। অ্যান্ড পারহ্যাপস বুঝতেই পারছিস, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, কারণ নিয়ন্ত্রণ কেন্দ্র ভালো না হলে উৎপাদন যতই ভালো হোক, তাপবিদ্যুৎ কেন্দ্র যতই ভালো হোক, সেনাবাহিনী যতই ভালো হোক, সঞ্চয় ভান্ডার যতই ভালো হোক, কোনো লাভ নেই। এবং ভারতের চারপাশের দেশগুলোকে তোরা দেখে সেটা বুঝতেও পারছিস। তো যাই হোক, তাহলে দেখ দেশের মধ্যে কি কি লাগে, মোটামুটি 7-8টা পয়েন্টে আমরা কভার করে ফেলেছি। এবার মজার ব্যাপার হচ্ছে, তাহলে এই সব কটাকে মিলে একটা ছবি ভেবে ফেলি। দাদা সেটাও বানিয়ে রেখেছে তোদের জন্য, চল দেখি। চল দেখি, দাদা তোদের জন্য সেটাও বানিয়ে রেখেছে। তো দেখ সুন্দর এই ছবিটা, এখানে তোরা যা যা বললাম আমরা ওই 7-8টা পয়েন্টকে মিলিয়ে আমরা আমাদের দেশ বানিয়ে ফেলেছি। দেখ ওপরে নামও দিয়েছি, ইউক্যারিওটিক কোষ ইকুয়াল টু একটা দেশ, তাই না? তো এইরকমই তো আমরা বললাম। এখানে দেখ সংসদ, এখানে দেখ আমাদের মানে বল মজুদ কলকারখানাও বলতে পারিস। হ্যাঁ, মানে এখানে চাষবাস হচ্ছে আর কি। এখানে মজুদ কেন্দ্র, এখানে পাওয়ার প্ল্যান্ট, এগুলো হচ্ছে এক একটা রাস্তা যেটাকে দেশকে সুন্দরভাবে কানেক্ট করে, তাই না? ওই কনসেপ্টগুলোকে আবার জুড়ে দিলাম।
এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র এখানেও আছে, এখানে বাউন্ডারিটা খুব সুন্দর করে বাউন্ডারিটা দেখতে পাচ্ছিস, এখানে পোস্ট অফিস আছে যার মাধ্যমে তুই জিনিসপত্র দিতে পারবি। ওকে, তো এই সমস্ত কনসেপ্টগুলো দেখ আমরা একসাথে জুড়ে দিলাম। ওকে, এবং এখানে মানুষও আছে। আচ্ছা, মানুষটা তো বলনি দাদা। আরে বাবা, দেশের তো মানুষই সব। আরে বাবা, দেশের মানুষই তো সব কাজ করে। দেশটা তো একটা কোনো মৃত অস্তিত্ব নয়, তাই না? দেশের মানুষই তো দেশকে এগিয়ে নিয়ে যায়। তো সেই যে দেশের মানুষ তারা অবশ্যই, সেই জন্য দেখ দেশের মানুষকেও আমরা ঢুকিয়ে দিয়েছি তাদের সমস্ত গঠন টঠনের সঙ্গে। তো এটা হচ্ছে একটা আদর্শ দেশের গঠন। তাহলে এবার চল, যেটার জন্য এতক্ষণ তুই রাষ্ট্রবিজ্ঞান পড়লি, এই গল্পটাকেই কোষের মধ্যে ফেলি। কোষের ওই ছবিটা যেটা আগের দিন করিয়েছিলাম তার মধ্যে ফেলি এবং প্রত্যেকটা জিনিসকে ওইভাবেই চিনে নিই। তাহলে চ। আচ্ছা, চলো হে বন্ধু কৃপা সিন্ধু দেখে নি। তা এক একটা করে যাই। প্রথম কি দেখতে পাচ্ছি বাবা? প্রথম এই অংশটা দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে দেশের বাউন্ডারি, তাই তো? দেশের বাউন্ডারি, বা বাংলায় বলে তো দেশের সীমা। ওরে বাবা, এটাই তো কোষ আবরক। কার কার মনে পড়ছে? হয়তো অনেকে গেসও করতে পারছিস কোন পার্টটা কি। যাই হোক, তা আমি তবুও বলে দিচ্ছি। তো এটা হচ্ছে দেশের বাউন্ডারি বা সীমা বা কোষ আবরক। তাহলে কোষ হিসেবে যদি আমরা ভাবি, অবশ্যই বাউন্ডারির দরকার। তারপর হচ্ছে দাদা, আমরা তো তারপর কি পড়েছিলাম সিকোয়েন্সিয়ালি? আমরা পড়েছিলাম যে উৎপাদন কেন্দ্র, তাই তো? তো উৎপাদন কেন্দ্র কোথায়? উৎপাদন কেন্দ্র হচ্ছে এই দেখো, এই প্লাস্টিডগুলো, এই যে প্লাস্টিড। ওকে, তাহলে এই প্লাস্টিডগুলো উৎপাদন কেন্দ্র। হ্যাঁ দাদা, খুব ভালো কথা। ওকে, এছাড়া কলকারখানাও তো বলেছিলে দাদা, শুধু তো তুমি বলনি যে চাষবাস হবে। হ্যাঁ, তাহলে চল, এই যে রাইবোজোমগুলো এখানে ছোট ছোট দেখছিস, এই রাইবোজোমগুলোই হচ্ছে কলকারখানা। ওকে, এরা কি তৈরি করে? এরা প্রোটিন তৈরি করে। সেই প্রোটিন, যেই প্রোটিন দিয়ে আমাদের শরীর শক্তিশালী হয়, বা তুই বা আমি গঠিত ওই প্রোটিন দিয়ে। ঠিক আছে, তাহলে কলকারখানা ইকুয়াল টু রাইবোজোম লিখতে পারছি। হ্যাঁ দাদা, দেখ কি সুন্দর আমাদের মিলে যাচ্ছে। ওকে, মানে একটা দেশ কিভাবে চলে বুঝলে কোষ কিভাবে চলে পুরো বোঝা যাবে। তারপর আমরা কি বলেছিলাম? তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্র, ইলেকট্রিসিটি না এলে উন্নত দেশ হবে কি করে? তাহলে আমরা লিখে ফেলি তাপ বিদ্যুৎ কেন্দ্র। তাপ বিদ্যুৎ কেন্দ্র কি হবে? তাপ বিদ্যুৎ কেন্দ্র মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। ওকে দাদা, আর কি দেখতে পাচ্ছি? আর বলেছিলাম খাদ্য শুধু উৎপাদন করলে হয় না, সঞ্চয় করতে হয় অকালের জন্য। তাহলে এই দেখ, সেই যে ভ্যাকুওল, মনে পড়ছে? তাহলে ভ্যাকুওল ইকুয়াল টু সঞ্চয় কেন্দ্র হলো। আর কি বলছি রে? আর আমরা বলেছিলাম যে আমাদের সড়ক পথ চাই, বলেছিলাম না? সড়ক পথ চাই, যে সড়ক পথ দিয়েই তো এই সমস্ত কিছু হবে। তাহলে এই সড়ক পথগুলো কি? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একদম কোষের বাউন্ডারি থেকে নিউক্লিয়াস অবধি, মানে দিল্লি অবধি বিস্তৃত, তাই না? তাহলে এটা হচ্ছে পরিবহন ব্যবস্থা। এটা হচ্ছে পরিবহন ব্যবস্থা। এই পরিবহন ব্যবস্থাটা বেসিক্যালি কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভালো কথা দাদা, কোনো প্রবলেম নেই। তারপর তারপর কথা হচ্ছে দাদা, এটাও বুঝলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা বলছি যে এই হচ্ছে আমাদের কোষের দিল্লি। দিল্লিও কিন্তু ভারতের কেন্দ্রে অবস্থিত, বাই দ্য ওয়ে। আর কোষের কেন্দ্রে কে অবস্থিত? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কি হবে রে? যেখানে সব ডিসিশন নেওয়া হয়। তাহলে নিউক্লিয়াস হচ্ছে আমাদের সংসদ। ওকে, আর কিছু বাকি আছে নাকি রে? আর 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 কোষের সেনাবাহিনী, এই যে গোল গোল বলগুলো, এদের নাম কি? লাইসোজোম। এদের নাম কি রে? লাইসোজোম। এরা কি রে? সেনাবাহিনী। দেখ, আর কিছু বাকি নাকি রে? দেখ 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 দেখ, আমি তো দেখছি। আচ্ছা হ্যাঁ, এই যে তুই এত কিছু তৈরি করবি, তা তোর ইকোনমিটাকে শক্তিশালী করার জন্য তো সেটাকে রপ্তানি করতে হবে। আমরা তো এখন উৎপাদন কেন্দ্র অব্দি গেছি, তো রপ্তানি কি করে করব? এই যে রপ্তানি করার জন্য আমরা গলগি বস্তুর সাহায্য নেব। কিসের সাহায্য? গলগি বস্তুর সাহায্য। বোঝা গেল? তাহলে গলগি বস্তুর সাহায্য। তাহলে এটাকে আমরা বলতে পারি রপ্তানি কেন্দ্র, অথবা কোষের পোস্ট অফিসও বলে দিতে পারি, কারণ পোস্ট অফিস থেকে তো রপ্তানি হয়। তুই যদি কাউকে একটা চিঠি পাঠাতে চাস, তাহলে সেটাও তো তুই পোস্ট অফিসের মাধ্যমেই পাঠাবি, তাই না? আমেরিকায় তোর পিসি আছে, তাকে একটা বই পাঠাবি এই বই মেলার,
ডেফিনেটলি পোস্ট অফিস। তাহলে দেখ কি সুন্দরভাবে আমরা কোষের প্রত্যেকটা অংশকে, হ্যাঁ যদি কিছু মিস করে যাই তোমাদের দায়িত্ব বসিয়ে নেবে, ওকে, তো কোষটাকে আমরা কি সুন্দরভাবে প্রত্যেকটা অংশকে এক একটা দেশের অংশ হিসেবে কল্পনা করলাম। তার মানে বোঝা গেল, দেখ একটা কোষ কীভাবে চলে, চোখ বন্ধ করে ভাব যে একটা কোষের বেসিক্যালি একটা বাউন্ডারি থাকবে, সেই বাউন্ডারির পর সে কিছু তৈরি করবে যাতে সে স্বনির্ভর হতে পারে। কারণ কোষ কি জীবদেহের প্রথম গঠনগত কার্যগত একক, মানে প্রথম কোষ এসেছিল আমি পড়িয়েছি, তারপর কলা এসছে, তারপর অঙ্গ এসছে। তাহলে কোষকে যদি নিজেকে নিজের ওপর নির্ভর করে সারভাইভ করতে হতো, তাহলে কোষকে নিজের খাবার নিজে তৈরি করতে হতো, হ্যাঁ কি না? তার জন্যই কোষের কাছে উৎপাদন কেন্দ্র আছে। বোঝা যাচ্ছে? তাহলে এই যে গল্পটা দেখ পুরো মাথার মধ্যে তোর ক্লিয়ার থাকবে। কোষের প্রত্যেকটা কাজ চালায় কে? নিউক্লিয়াস। ওকে, কোষে তাপবিদ্যুৎ চাই, মানে কোষে শক্তি চাই কোষ চালানোর জন্য, তো সেটা হবে মাইটোকন্ড্রিয়া। কোষে সড়ক ব্যবস্থা চাই যাতে কোনো জিনিস বেরোতে পারে, কোনো জিনিস ঢুকতে পারে, তাই না? কারণ প্রথম যে কোষটা সে তো খাদ্যকে নিশ্চয়ই ঢোকাতো, যা জলের মধ্যে সে জন্মেছিল, পরে পড়াবো, তাহলে সেই জলের মধ্যে থেকে খাদ্যটাকে তো ঢোকাতে হতো, তাহলে তার জন্য তো সড়ক ব্যবস্থা চাই, তাই না? এটা যত গল্প করবো আরো বুঝতে পারবি, এবং চোখ বন্ধ করে ভাববি, দেখবি একটা দেশ কিভাবে চলে আর একটা কোষ কিভাবে চলে, কোষের ডিটেলে না ঢুকেই তুই বুঝে গেছিস। ওকে, তাহলে আশা করছি বোঝা গেছে। তাহলে চলো এবার আমরা আমাদের কোথায় চলে যাব? হ্যাঁ ঠিকই, পড়া তো হয়ে গেছে, এবার হোমওয়ার্কে চলে যাব, যেটা আমাদের একটা স্পেশাল বৈশিষ্ট্য। তাহলে হোমওয়ার্ক, আচ্ছা এটা এখানে তোরা লিখে নিবি যে কোন পার্টে কি আছে, একটা সুন্দর করে ছক করে লিখে নিতে পারিস, যদিও ছবিতে আমি বলে দিলাম। আর এবার হচ্ছে আমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা কি দেবো? আমি খুব ইন্টারেস্টিং হোমওয়ার্ক দিই, তোরা জানিস। বেসিক্যালি তুই থাকিস কোথায়? পশ্চিমবঙ্গ, যদিও বাংলাদেশ থেকেও অনেকে ভিডিও দেখতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে হবে, কোনো প্রবলেম নেই। তো তুই থাকিস পশ্চিমবঙ্গে, তাহলে তোর হোমওয়ার্ক এটাই থাকবে যে পশ্চিমবঙ্গের সাপেক্ষে, কি বললাম রে? পশ্চিমবঙ্গের সাপেক্ষে কোষকে ব্যাখ্যা, মানে যেগুলো আমি ভারতের নিরিখে বললাম, ভারতের উৎপাদন, ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র, এটাকে পশ্চিমবঙ্গের হিসেবে বলতে হবে। পশ্চিমবঙ্গে কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, পশ্চিমবঙ্গের বাউন্ডারিটা কার কার সঙ্গে শেয়ার হচ্ছে, যেমন ঝাড়খণ্ডের সঙ্গে শেয়ার হচ্ছে, কিছুটা বাংলাদেশ। তো এইভাবে একটা অ্যাসপেক্ট আমাকে খুঁজে দিতে হবে, কারণ এভাবে পড়লে বায়োলজিটা ইন্টারেস্টিং হবে, মুখস্থ করতে হবে না, পড়াশোনাটা অ্যাট্রাকটিভ ও এনজয়েবল হবে। বোঝা গেল? তাহলে পরের দিন আবার আমরা কোষ আবরকে ঢুকবো, সেটা আবার ডিটেলে পড়বো, কারণ আমরা অলরেডি কোষ আবরকের ধারণা কিন্তু মাথায় গেঁথে নিয়েছি, তাই না? শুধু ডিটেলে এবার ওই কাজটাকে ধরে গঠনটাকে পড়বো, অবস্থানটাকে পড়বো, ঠিক আছে? ধীরে 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 কনসেপ্টের সুতোগুলো জুড়ে আমরা একটা শক্তিশালী আবরণ তৈরি করব। তাহলে আজকের মতো বাই বাই, পরের দিন দেখা হচ্ছে।